দিলি তোরে সকাল সকাল কানের কাছে এসে চিল্লিয়ে শান্তির ঘুমটা নষ্ট করে। এত বেড়া করে কেউ ঘুমোয় নাকি? থাক থাক, তোকে আর এত জ্ঞান দিতে হবে না। আমাদের থেকে তুই বেশি বুঝিস নাকি? যা যা গিয়ে তুই কাজ কর গে। আচ্ছা মা, ও আমাদের পিছু ধরে কেন গো সবকিছুতে? ওর গায়ের রঙের সাথে কি খাপ খায় আমাদের? সবাই বলে ওকে নাকি তোমরা কুড়িয়েই পেয়েছো, তাই ওর গায়ের রং শ্যামলা। যত সব ঝামেলা। ছোট বোনটাকে আঁকলে রাখতে হবে তাও করে না, সব সময় ছোট বোনটার সাথে খারাপ ব্যবহার করে। বকুল, মা তুই মন খারাপ করিস নে রে মা। না না মা, আমি মন খারাপ করিনি। দিদিরা তো ঠিকই বলেছে, তারা বড়, তাদের সাথে যাওয়া কি ঠিক হবে? আমি না হয় বাবার সাথে মেলা দেখতে যাব। বকুল, সকাল সকাল পুকুর পাড়ে কি করছিস? মা, বড়দি রাতে এই জামাটা ধুতে দিয়েছিল, আজ নাকি দিদি ঘুরতে যাবে এই জামা পরে। তাই বলে এত সকালে? ঠান্ডা লেগে যাবে তোরে মা। সর দেখি, সর সর, আমি ধুয়ে দিচ্ছি। তোকে দিয়ে এত কাজ করিয়ে কি যে তারা আনন্দ পায় ওরাই জানে। থাক না মা, তুমি দিদিদের কিছু বলো না। আমি তো আমার দিদিদের কাপড় ধুয়ে দিয়েছি, আর কাজ করতে তো আমার কোনো কষ্টই হয় না। তোকে একা একা সব কাজ করতে দেখলে যে আমার ভীষণই কষ্ট হয় মা। বড় মেয়ে দুটোকে দেখ, তোর সাথে যে আচরণ করে তাতে মনে হয় তোরা যেন একে অপরের দুশমন। তুমি শুধু শুধু এমন ভাবছো মা। একই পেটে ধরেছি তোদের, তুই কত ভালো আর তোর দুই দিদি হয়েছে দেখ, বড্ড বদমাস। তিনজনের যেন মুর্দার এপিঠ আর ওপিঠ। দেখবে মা, একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি বাড়িতে যাও, আমি আসছি। ঠিক আছে ঠিক আছে। বড়দি, বড়দি, তোমার জামা ধুয়ে দিয়েছি। দিলি তোরে সকাল সকাল কানের কাছে এসে চিল্লিয়ে শান্তির ঘুমটা নষ্ট করে? এত বেড়া করে কেউ ঘুমোয় নাকি? ঠিক মতো তো ঘুমোতেও পারলাম না, আজ সারাদিন আমার মাথা ব্যথা করবে। সকালের মিঠে রোদ্দুরে একটু গায়ে লাগিয়ে দেখো, ঠিক হয়ে যাবে। থাক থাক, তোকে আর এত জ্ঞান দিতে হবে না। আমাদের থেকে তুই বেশি বুঝিস নাকি? যা যা গিয়ে তুই কাজ কর গে। সকাল সকাল কার মুখ দেখে উঠলাম কে জানে বাবা, ভগবানই জানেন আজ সারাদিন কেমন কাটবে। দিদি, উঠেই যখন পড়েছিস, চল হাত মুখ ধুয়ে নি, আমার আবার খিদে পেয়ে গেছে। তুই সারাদিন এত খাই খাই করিস কেন রে? দিন দিন তো মোটি হয়ে যাচ্ছিস। বেশি মোটু হয়ে গেলে দেখবি ছেলেরা কিন্তু তোকে পাত্তাই দেবে না। এত বেলা করে উঠলে ঘরে অমঙ্গল হয়, তা তোরা জানিস না? শরীর খারাপ করবে। তাছাড়া সারাদিন বাইরে তো টো টো করে ঘুরে বেড়াস, ঘরের কাজে তো সাহায্যও করতে পারিস নাকি? ঘরের কাজ করার জন্য তো বকুল আছে, ও থাকতে আমরা কেন কাজ করতে যাব? কাজ করলে আমাদের হাত পা নষ্ট হয়ে যাবে, আর রান্না তো দূরের কথা, রান্না করতে গেলে চেহারা নষ্ট হয়ে যাবে। বকুল না হয় সব কাজ পারে, কিন্তু তোরা তোরা তোদের শ্বশুর বাড়ি গিয়ে কি করবি বলতো? তোদের কি বাসায় বসে খাওয়াবে? দেখো মা, আমাদের বিয়ে করতে রাজপুত্র আসবে। কোন জগতে যে আছিস তোরা, ঘুমিয়ে ঘুমিয়ে এইসব স্বপ্নই দেখে যা। বাস্তবে আর রাজপুত্র লাগবে না তোদের। মা, দিদিদের এভাবে বলো না। থাক থাক, আমাদের হয়ে আর সাফাই গাইতে লাগবে না। এমনিতেই মায়ের মাথাটা খেয়ে রেখেছিস, তোকে ছাড়া মা কিছুই বোঝে না। ওর পারুল, আমার খাওয়া হয়ে গেছে রে। এ কথা বলে চম্পার পারুল বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর একদিন, ওই কই গো গিন্নি, ওই কোথায় গেলে সব? এই তো আসছি। এই দেখো, বাজার থেকে মেয়েদের জন্য কত কি এনেছি। হাতে আজ কিছু টাকা পেলাম, তাই ভাবলাম সবার জন্য কিছু কিনে নিয়ে যাই। অনেকদিন মেয়েদের নতুন কোনো জামা কাপড় কিনে দেওয়া হয় না। মেয়েরা নতুন জামা পরবে, বাইরে ঘুরতে যাবে, ভাবতেই যে কি শান্তি লাগছে। তোমার জন্য একটা নতুন শাড়ি এনেছি। আমার জন্য কেনা লাগে আবার? আমি কি ছোট মানুষ নাকি? তোমার জন্য কি এনেছো দেখি? আমার জন্য কিছু কেনা হয়নি, এসব কিনতে কিনতে টাকা সব ফুরিয়ে গেল। তোমরা পড়লেই আমার শান্তি, তোমাদের খুশিতেই আমার সুখ। তা কি হয়? তোমাদের দেখভাল করার দায়িত্ব আমার।
সংসার চালানোর খরচ জোগাড় করতে করতে আমার দিন কেটে যায়, তাই বউ সব নতুন জামা কাপড় পরার শখ হয় না আর। বাবা, তুমি এসেছো? কই দেখি আমাদের জন্য কি এনেছো দেখি। এই দেখ, তোদের জন্য হাট থেকে কত কি কিনে এনেছি। ও মা, কি সুন্দর জামা জুতো যে! এগুলো আমার আর পারুলের। আর এটা দেখ, তোদের ছোট বোন বকুলের জন্য নিয়ে এসেছি। দেখি দেখি। ও মা, এ তো আরো বেশি সুন্দর আমাদের দুজনের জামার থেকেও। এত ভালো জামা কি রাখতে পারবে নাকি? একদিন পরেই নষ্ট করে ফেলবে ও। এটা দাও, আমরাই পরবো। সব কটা জামাই তো সুন্দর হয়েছে মা, তুই আবার এর মাঝে তফাৎ কেন খুঁজছিস বলতো? আহ মা, তুমি বড় দিদিদের এমন করে কেন বলছো? দিদির যদি ভালো লাগে তাহলে দিক না দিদি জামাটা। আমার তো পরার মতো অনেক জামা আছে। দিদি, তুমি নাও জামাটা। ভালোই হলো, আর একটা জামা সকলে পরবো, আর একটা বিকেলে মেলা দেখতে যাবো যখন তখন পরবো। বকুল তো সারাদিন বাড়িতেই থাকে, ওর তো ঘোরার মতো কোনো সঙ্গী নেই যে ঘুরতে যাবে। আর ওর বাইরে গেলে ঘরের কাজ করবে কে? আর তোকে দেখলে তো সবাই ভাবে তুই বাবা মায়ের কুড়োনো সন্তান, বুঝলি তো? এই কথা বলে জামা নিয়ে চম্পার পারুল ঘরে চলে যায়। এটা তুই কি করলি মা? তোর কি শখ আহ্লাদ বলতে কিছুই নেই? আমি তোর জন্য একটা দামি জামা নিয়ে আসলাম, আর তুই সেই জামাটা তোর দিদিদের দিয়ে দিলি। তাতে কি হয়েছে বাবা? নিজের দিদিদের কেউ তো দিয়েছে। আমার তো বছরের সব দিনই সমান কাটে গো মা। তোর মন খারাপ হয়নি? না মা, বিশ্বাস করো, আমার একটুকু মন খারাপ হয়নি। বিধাতা তোর মঙ্গল করুক। তোকে জন্ম দিয়ে আমি ধন্য। একদিন দেখবি তুই অনেক বড় হবি, অনেক ভালো থাকবি। কিছুদিন পর চম্পার পারুল দুই বোন সেজেগুজে আজ মেলায় ঘুরতে যাচ্ছে। তা দেখে বকুল বলল, আমাকে সঙ্গে করে নিয়ে চলো না দিদি। না না, তোর যাওয়া লাগবে না আমাদের সাথে। আমরা বন্ধুরা মিলে সবাই মেলা দেখতে যাব। তুই ছোট মানুষ, ওখানে গিয়ে কি করবি শুনি? চম্পা, সব সময় তোরা বকুলের সাথে এমন করিস কেন রে মা? ও ছোট মানুষ, তোদের সাথে একটু বেড়াতে যেতে চাইছে, তাতেও তোদের সমস্যা। শোনো মা, তোমার ছোট মেয়ে যদি এতই ঘুরতে যাওয়ার শখ থাকে তাহলে ওকেই বলো না ওর বয়সী কোনো বন্ধুদের সাথে ঘুরতে যেতে। বকুল তো ছোট মানুষ, ও কি একা একা ঘুরতে যেতে পারে? আচ্ছা মা, ও আমাদের পিছু ধরে কেন গো সবকিছুতে? ওর গায়ের রঙের সাথে কি খাপ খায় আমাদের? সবাই বলে ওকে নাকি তোমরা কুড়িয়েই পেয়েছো, তাই ওর গায়ের রং শ্যামলা। যত সব ঝামেলা। এ কথা বলে চম্পার পারুল বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার বড় দুই মেয়ে কবে যে বুদ্ধি হবে কি জানি। ওদের এত মানসিকতা এমন যে কি করে হয় তা কে জানে। ছোট বোনটাকে আঁকলে রাখতে হবে তাও করে না, সব সময় ছোট বোনটার সাথে খারাপ ব্যবহার করে। বকুল, মা তুই মন খারাপ করিস নে রে মা। না না মা, আমি মন খারাপ করিনি। দিদিরা তো ঠিকই বলেছে, তারা বড়, তাদের সাথে যাওয়া কি ঠিক হবে? আমি না হয় বাবার সাথে মেলা দেখতে যাব। এভাবেই কার্তিকের পরিবারের দিন কাটতে থাকে। চম্পার পারুল সব সময় আগে ভালো জিনিস নিয়ে নিত, আর বকুলের জন্য কোনো কিছু রাখত না। এদিকে বকুলেরও এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে অল্পতেই তুষ্ট থাকে। একদিন কার্তিক চায়ের দোকানে বসে ভাবতে লাগলো, চম্পার পারুল তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, তাদের জন্য পাত্র দেখতে হবে। এমনিতেই তারা রূপে গুণে সুন্দরী আছে, তাদের জন্য পাত্র খুঁজতে বেগ পেতে হবে না। এমন সময় গ্রামের মোড়ল নারায়ণদা সেখানে এসে উপস্থিত হলেন। কি খবর কার্তিক তোমার? এই তো চলছে আর কি। আপনার শরীর কেমন? আরে শরীর কেন, কি হয়েছে? নতুন কোনো অসুখ? ছেলের টেনশনে তো আমি অর্ধেক হয়ে যাচ্ছি। বাউন্ডুলে ছেলে দুটোকে নিয়ে যে কি করি কোনো কথাই শুনতে চাই না। ছেলেকে বিয়ে দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। ভালো কথা বলেছ। আচ্ছা কার্তিক, তোমার তো 3টে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে।
গ্রামে বিয়ে দিতে গিয়ে মেয়ের বয়স লাগে, মেয়ে একটু শেয়ানা হলেই তো বিয়ের প্রস্তাব আসতে থাকে। ঠিক আছে, আগামীকাল সকালে সময় করে তোমার বাড়ি যাব। মা চম্পা, পারুল, বকুল, কোথায় তোরা? এদিকে আয়। এই তো বাবা আমরা। আমাদের জন্য কি এনেছো দেখি 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 কি এনেছো দেখি। তোদের জন্য মেকআপ, লিপস্টিক আর চুড়ি এনেছি। চল পারুল, আমরা ঘরে গিয়ে সুন্দর করে সাজি। এই দুই মেয়েকে নিয়ে যে কি করি, খাওয়া ঘুমোনো সাজ ছাড়া আর কিছুই বলেছে না। বকুলের জন্য কি এনেছো তুমি? বকুল তো ওদের মতো সাজগোজ করতে পছন্দ করে না, তাই ওর জন্য চুলের ফিতা কিনে এনেছি। এই নে মা, লাল ফিতা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে বাবা। বাবা আমি যাই চুল বেঁধে আসি। ঠিক আছে মা। দেখ তো বকুল, আমাদের কেমন লাগছে? খুব সুন্দর লাগছে দিদি। তোর জন্য কিছু আনেনি মনে হয় বাবা, তাই না? আনবে না কেন, এই তো চুল বাঁধার জন্য লাল ফিতা এনেছে। ফিতা ছাড়া আর কি আনবে তোর জন্য? তোর যা খ্যাত, আমাদের মতো সাজগোজ করতে পারিস তুই? কতদিন করে বললাম বলতে তোকে, রং ফর্সাকারী ক্রিম মাখ, ফর্সা হয়ে যাবি। শুনলি না তো আমার কথা? এমন চেহারায় তোর দিকে কেউ তাকাবে? আমি যেমনই আছি তেমনই ভালো, ওসব আমার ভালো লাগে না। আসলে কাকের পেছনে ঘুরে ময়ূরের পেখম লাগালে কি ময়ূরের মতো সুন্দর হওয়া যায় নাকি? বড়দি, ওর সাথে কথা বলে লাভ নেই। চলো চলো, মুখে ফেস প্যাক লাগাই গিয়ে। গিন্নি, কাল সকালে গ্রামের মোড়ল নারায়ণ দাদা আমাদের বাড়িতে আসবে। কি হয়েছে গো, হঠাৎ করে মোড়ল আসবে আমাদের বাড়িতে? তেমন কিছু না, আসলে বুঝতে পারবেন। আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসুন। নমস্কার, ভালো আছেন? জি ভালো। গিন্নি, যাও চা নাস্তার ব্যবস্থা করো। তোমরা গল্প করতে থাকো, আমি চা নিয়ে আসি। তোমার তো তিনটে মেয়ে। জি দাদা। তোমার বড় দুই মেয়ে তো অনেক সুন্দরী, তাদের আমি দেখেছি, ছোট মেয়েটাকে দেখিনি। আমার ছোট মেয়েটা সব সময় কাজে ব্যস্ত থাকে, তাই বাইরে কম যাওয়া পড়ে ওর। তোমার মেয়ে দুটোকে ডাকো দেখি, দেখি একটু ভালো করে তাদের। কই গগিনি, চম্পার পারুলকে নিয়ে আসো তো। এ কি অবস্থা তোদের? দিদি, তোমাদের মুখে কি হয়েছে গো? মা, কাল রাতে মুখে ফেস প্যাক লাগিয়েছিলাম। আমি আর পারুল গল্প করছিলাম, গল্প করতে করতে কখন যে দুজনে মুখ না ধুয়ে ঘুমিয়ে পড়ি খেয়াল নেই। সকালে উঠে দেখি মুখে এমন ফসকা পড়ে গেছে। আমাদের সব সৌন্দর্য নষ্ট হয়ে গেল। কারো সামনে এখন আমরা এই চেহারা নিয়ে বের হতে যে পারবো না। আমি বারবার করে নিষেধ করেছিলাম, এই বয়সে এত রূপচর্চা করিস না, যা পাস তাই মুখে দিস। আসল না নকল তার কোনো ঠিকই থাকে না। এখন বোঝ ঠেলা। ওইদিকে মোড়ল মশাই বসে আছেন তোদের দেখবে বলে। কি যে করি এখন? মা, আমাদের ভুল হয়ে গেছে মা। অহংকারে তোরা ডুবেছিলিস এতদিন। তুমি এক কাজ করো, মোড়ল মশাইয়ের কাছে তুমি বকুলকেই নিয়ে যাও, ওকে আগে দেখে নি। না না দিদি, তা কি করে হয়? তোমাদের রেখে আমি আমাদের মাফ করে দে বোন। এতদিন তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আজ তার ফল ভোগ করছি। তুই তো আমাদের আপন বোন, তোর তো শখ আহ্লাদ আছে ভালো থাকার, বল। যা বোন যা, মার সাথে মোড়ল মশাইয়ের সাথে দেখা করে আয়। দাদা, এই যে আমার ছোট মেয়ে। বাহ, খুব মিষ্টি চেহারা তো। দাদা, ও কাজকর্ম সব কিছুতেই পটু, বড় লক্ষ্মী মা আমার। আমি তোমার ছোট মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই। আশা করি তোমাদের কোনো অমত নেই। কি যে বলেন দাদা, তাহলে পাকা কথা থাকলো, কদিন বাদে আবার দেখা হবে।
আসি। বকুল, বলেছিলাম না ভগবান তোর সাথে কখনো অবিচার করবে না। তোর ভাগ্য অনেক ভালো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যেন সবাইকে নিয়ে ভালো থাকতে পারিস।